স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র তুলে ধরার চেষ্টা করি। আলোচনা করি বিভিন্ন খাতের সম্ভাবনা, সংকট উত্তরণের করণীয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আজ আমাদের আলোচনার প্রসঙ্গ পোশাক শিল্পের উন্নয়ন। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর নির্বাচনী প্রার্থী শরীফ জহির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। দর্শক, রপ্তানি আয়, কর্মসংস্থান সৃষ্টি কিংবা জিডিপিতে অবদান যে মানদণ্ডেই বিচার করা হোক না কেন, দেশের অর্থনীতিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের অবদান অপরিসীম। গত 2017-18 অর্থ বছরে বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে যে $36.66 বিলিয়ন আয় হয়েছে, তার প্রায় 83.5% এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের হাত ধরেই বিশ্বের বুকে বাংলাদেশ একটি বিখ্যাত ব্র্যান্ড হিসাবে পরিচিতি পেয়েছে। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তবে অবস্থান দ্বিতীয় হলেও মোট বাজারে বাংলাদেশের অংশ মাত্র 6.5%। অপরদিকে প্রথম অবস্থানে থাকা চীনের দখলে রয়েছে 34.9%। ফলে বিপুল সম্ভাবনা রয়েছে দেশের পোশাক খাতে। এই সম্ভাবনাকে কাজে লাগানো যেতে পারে কিভাবে, তা নিয়েই আমরা আলোচনা করব আজকের উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। স্বাগত আপনাদের RTV স্টুডিওতে। জনাব জহির, কয়েকটি দুর্ঘটনার ধকল গেছে আমাদের গার্মেন্টস শিল্পের উপরে, আমাদের পোশাক শিল্পের উপর দিয়ে। এখন এ খাতটি কেমন আছে, খাতটির বর্তমান অবস্থা, প্রেক্ষাপট আপনাকে জানতে চাই। বেসিক্যালি আমাদের যে অপরচুনিটিটা ছিল, যেটা আপনি বলছিলেন যে চায়নার এক্সপোর্ট অলমোস্ট 250 বিলিয়নের উপরে গার্মেন্ট সেক্টরে, এবং চায়নায় গার্মেন্ট সেক্টরটা অ্যাকচুয়ালি আনঅ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে দিন দিনে। তাদের ওয়েজেস বেড়ে যাচ্ছে, তাদের কস্ট বেড়ে যাচ্ছে। একটা বড় একটা পার্ট কিন্তু এটা শিফট করবে। তো এই শিফট যদি আপনি যদি ধরেন, যদি ইভেন 10%ও যদি বলি, তাহলে উই আর টকিং অ্যাবাউট $20 বিলিয়ন। এটা কোথায় যাবে? তো আমরা কিন্তু বাংলাদেশ ইজ পয়েজড টু অ্যাকচুয়ালি ক্যাপচার দিস অপরচুনিটি। কিন্তু বর্তমান যে সিচুয়েশন যদি আপনি দেখেন, যে 2018 যে গ্রোথটা হয়েছে, এটা কিন্তু দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। অ্যাকচুয়ালি দ্য গ্রোথ ওয়াজ নট সিগনিফিকেন্ট, দ্য গ্রোথ ওয়াজ নট অ্যাকসেপ্টেবল। বরঞ্চ আপনার বড় একটা শেয়ার কিন্তু চলে গেছে ভিয়েতনামে। ভিয়েতনামের এক্সপোর্ট কিন্তু বাংলাদেশের কাছাকাছি চলে আসছে, এবং 2019-এ কিন্তু তারা আমাদেরকে ক্রস করারও সম্ভাবনা আছে। There are new countries coming up, for example, the African countries. জি, এবং ইন্ডিয়াও is becoming a big challenge. তার সাথে সাথে ইভেন টার্কি, যারা নাকি সাধারণত একটু আমরা এক্সপেন্সিভ ভ্যালুয়েটেড প্রোডাক্ট বলি, তাদেরও টার্কি তো অনেক আগে থেকেই করতো। ওরা দুইটা এন্ডই করতো, লো এন্ড এবং হাই। এক্স্যাক্টলি, আপনি যদি দেখেন তাদের কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে তারা কিন্তু এখন খুবই অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আমরা যেরকম অনন্ত গ্রুপ থেকে আমরা স্যুট বানাই, আমাদের প্রিমিয়াম স্যুট যায় বিভিন্ন রিটেলারের কাছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু এখন টার্কি হ্যাজ বিকাম এগেইন কম্পিটিটিভ। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জটা কিন্তু উই ক্যানট বি কমপ্লেসেন্ট যে বাংলাদেশে যে বাড়বে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমরা যদি ঠিকমতো এই সেক্টর নিয়ে কাজ না করি, তারপরে মুখ থুবড়েও পড়তে আমরা এক নম্বর হচ্ছে যে আমরা অ্যাচিভ করতে পারবো না, আর সেকেন্ড হচ্ছে যে এই যে এত বড় ইন্ডাস্ট্রিটা, এটা সাস্টেনেবিলিটির জন্য আমাদের একটা ভালো একটা স্ট্রং অ্যাসোসিয়েশন দরকার, একটা ভালো বিজিএমএ দরকার। যেহেতু আমাদের দেশে এখানে আমাদের গভর্নমেন্ট থেকে দের ইজ নট আ মিনিস্ট্রি unlike the textile or jute. বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ আর কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট, এবং পুরোটাই কিন্তু আমাদের প্রাইভেট মানে এন্টারপ্রেনারদের কারণেই কিন্তু আমরা এখানে আছি, আজকে যেখানে আছি। তো সুতরাং এখানে আমাদের একটা স্ট্রং অ্যাসোসিয়েশন এবং একটা স্ট্রং লিডারশিপ খুবই প্রয়োজন। ধন্যবাদ জনাব হেলাল। দেশের অর্থনীতিতে পোশাক খাত আসলে কি ধরনের অবদান রাখছে? ধন্যবাদ। আমরা অনেক সময় যখন অ্যানালাইজ করি, তো অ্যানালাইজ করার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমাদের হয়তো ছোট একটা ইম্প্যাক্টকে অনেক সময় আমরা খুব বড় করে দেখাই। বাংলাদেশের ক্ষেত্রে আপনার ফরেন যে আপনার ফরেন যে আপনার আরএমজি হতে যে ডলারটা আসছে, রিজার্ভে যে হেল্প করছে, আমাদের সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, সেদিক থেকে আমরা ফোকাস করি যে বাইরে থেকে রেমিটেন্সে এত আসলো, আরএমজি এক্সপোর্ট থেকে এত আসলো, এবং কারেন্ট অ্যাকাউন্ট যেটা যে আমরা যে আমদানি করি এবং রপ্তানি করি, হ্যাঁ, সেখানে আপনার আমাদের তো আমদানি বেশি, সেখানে রপ্তানি বাড়লে ওই গ্যাপটা কমে যায়। কিন্তু মূল বিষয়টা যেটা আপনি যদি ইম্প্যাক্ট বলেন, তাহলে আপনার এতেও তো মানুষকে আপনি কর্মসংস্থান দিয়েছেন, এবং তারা একেবারে লোয়ার এন্ডের, এবং তাদের কোনো অপশন অন্য কোনো আপনার কর্মসংস্থানের উপায় ছিল না। তো আপনি যদি অন্যভাবে আপনি যদি মানে অন্য একটা প্রক্সি হিসেবে আপনি দেখেন, যেমন আমি কয়েকদিন আগে আমার বাসায় পার্মানেন্ট একটা কাজের লোক আমি ভাবছি যে সবসময় থাকবে,
তারপরে দেখলাম যে 5-6 হাজার টাকা থেকে কম দেওয়া যায় না। মানে আমি তো হাই এন্ডে থাকি না, আমি থাকি আপনার যেখানে একটা অ্যাভারেজ এরিয়া। তো 5-6 হাজার টাকা যদি আপনি তাকে খালি বেতন দেন, তার খাওয়া থাকার ব্যাপার তো আছেই। তো সেটা কিন্তু আপনার হয়েছে একটাই কারণে যে আপনার আরএমজিতে যে এমপ্লয়মেন্ট, এই লোয়ার এন্ডে যে এমপ্লয়মেন্টটা হয় সেটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টের কারণেই কিন্তু এই প্রেশারটা এখানে পড়েছে। এখন আপনি যদি সামগ্রিকভাবে দেখেন যে আমাদের সামগ্রিকভাবে অর্থনীতির যে প্রবৃদ্ধি, সেটা সামগ্রিক যে আমার এই যে গ্রোথ যে হয়েছে তার পিছনে কিন্তু একটা আমরা বলি যে অ্যাগ্রিগেট ডিমান্ড বলি, সামগ্রিক যে চাহিদা, এবং সেই চাহিদার কিন্তু আপনার যে যেখান থেকে মোমেন্টামটা এসছে, একটা হলো আপনার এই আরএমজির যে আপনার এমপ্লয়মেন্ট, আরেকটা হলো আপনার এই যে বাইরে থেকে যে রেমিটেন্স আসছে। এই দুইটা কিন্তু আপনার বাংলাদেশের যে আপনার অর্থনীতি, তার যে সামগ্রিক চাহিদা, কারণ চাহিদার উপরে কিন্তু নির্ভর করছে অর্থনৈতিক যে আপনার মানে গতি প্রকৃতি সেগুলো। তো সেই হিসাবে আপনার ইম্প্যাক্ট কি, এটা আসলে এত বেশি ইম্প্যাক্ট, এত বড় ইম্প্যাক্ট, এবং ডিরেক্ট ইম্প্যাক্টের থেকে অনেক বেশি হলো ইনডিরেক্ট ইম্প্যাক্ট। যেমন আপনার এই আরএমজির সাথে আপনার দেখেন সব কিছু কিন্তু বাংলাদেশে জড়িত, ফলে সেই হিসাবে আপনার শুধুমাত্র এমপ্লয়মেন্ট দিয়ে দেখলে হবে না, মাল্টিপ্লাইং এফেক্ট বলি আর কি, ওটা মাল্টিপ্লায়ার ইফেক্ট বলি আমরা। এমনি অনেক মানে আরএমজির সাথে আপনার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের তো ইন্ডাস্ট্রি আছে, যারা আপনার যারা কর্মসংস্থান যাদের হয়েছে, তারা যে আপনার এই ইনকামটা যে স্পেন্ড করছে, সেটা কিন্তু রোল ওভার করছে প্রত্যেকটা সেক্টরে আপনার। ফলে সেই হিসাবে আপনার মানে কোনো একটা সেক্টর যদি আমি ধরি, সেই হিসাবে আরএমজিতে কিন্তু আপনার অ্যাজ ওয়ান সেক্টর ইকোনমিকে আপনার মানে আমাদের যে গতিশীলতা যে বজায় রাখা। অন্যভাবে আমি এভাবে বলি যে আমাদের যে গ্রোথটা, সেটাকে বলা হয় এক্সপোর্ট লেড গ্রোথ। তো এক্সপোর্ট লেড গ্রোথ মানে কি? এক্সপোর্ট আমরা কী করি? আমরা আরএমজি করি। তাহলে আরএমজির যে এক্সপোর্ট, সেটা আমাদের গ্রোথকে আপনার এই গ্রোথের যে মোমেন্টাম সেটাকে ধরে রেখেছে। আমি যদি এখানে কিছু অ্যাড করি আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আপনার আমাদের যে ধরেন $30+ বিলিয়ন যেটা এক্সপোর্ট, তার মধ্যে 40%-এর উপরে কিন্তু আমরা ডিরেক্টলি রিটেন করছি আমরা সিএম এর এগেনস্টে, এবং সিএম এর অলমোস্ট 75%-ই কিন্তু চলে যাচ্ছে আমাদের ওয়েজেস অ্যান্ড স্যালারি। তো সেইটা কিন্তু টোটালি আমাদের এই মার্কেটে চলে আসতেছে। আপনি যদি এফএমসিজি বলেন বা এখন যে নেসেসিটিস ফুড বা যে কোনো কিছু বলেন, এই পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এটার থ্রুতে আছে, এবং এটা কিন্তু বড় হচ্ছে দিনে দিনে আরও। এরপরে যদি আপনি দেখেন ব্যাংকিং সেক্টর, আমাদের ব্যাংকিং সেক্টর প্রাইমারি কাস্টমার হচ্ছে আরএমজি, কারণ এটাকে দুভাবে হচ্ছে যে আপনার এক্সপোর্ট আর্নিংসও হচ্ছে, প্লাস দে আর ইউজিং দ্য ডলার টু ফ্যাসিলিটেট দ্য ইম্পোর্টস। তার সাথে সাথে ইন্স্যুরেন্স, লজিস্টিক্স, যা যা ব্যবসা আছে সব কিছুই কিন্তু কাইন্ড অফ রিভলভিং অ্যারাউন্ড দিস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইভেন এক্সপোর্টের 86% অ্যাকচুয়ালি ইজ কামিং ফ্রম আরএমজি। তো অন্যান্য দেশে ভিয়েতনাম বা যদি দেখেন আপনি, তাদের কিন্তু অনেক অল্টারনেট অপশন আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু উই আর হেভিলি রিলায়েন্ট অন দিস সেক্টর। তো আমরা উই উইল ডেফিনেটলি ট্রাই টু লুক ফর আদার সেক্টরস, বাট এই সেক্টরকে কেমনে আমরা আরও বড় করতে পারি, কেমনে আরও ভালো করতে পারি, সেটা নিয়ে আমাদের কাজ করার খুবই প্রয়োজন। বিশ্ববাজার পোশাক খাতে যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগাতে আমরা কতটুকু পারছি? উই আর ইন এ ভেরি গুড পজিশন, কিন্তু সেটাকে যদি আমরা নেক্সট লেভেল নিতে হয়, যেটা আমি বললাম যে আমাদের একটা স্ট্রং একটা বাজারটা কিন্তু 650 বিলিয়নের, জি, এবং চায়নার সাথে যুক্তরাষ্ট্রের যে টানাপোড়েন, সেই জায়গাটা কিন্তু আমরা খুব চৌকসভাবে ধরতে পারি, কাজে লাগাতে পারতাম। জি, আমি আবার ওই আমার ইলেকশনের কথাটা চলে আসতেছে, কারণ সামনে 6 এপ্রিল ইলেকশন, এবং আমাদের এখানে মিস রুবানা হক, আপনারা সবাই চিনেন ওনাকে, ওনার লিডারশিপে আমরা দুটা দল অ্যাকচুয়ালি আমাদের গার্মেন্টসে মেজরিটি ধরেন হচ্ছে সম্মিলিত পরিষদ এবং ফোরাম। এখানে আমাদের পার্লামেন্টারিয়ান আছে, কারেন্ট মেয়র আছে, কারেন্ট মিনিস্টার আছে, এবং পুরানো যত বিজিএম এর প্রেসিডেন্ট ছিল সবাই কিন্তু এই প্যানেলকে সমর্থন, দে আর সাপোর্টিং দ্য প্যানেল। জি, বেসিক্যালি আমরা উই হ্যাভ কাম আপ উইথ আ ম্যানিফেস্টো, যেটা নাকি আই ওয়ান্ট টু পয়েন্ট আউট, যেটা নাকি ইন্ডাস্ট্রির জন্য আমরা কাজ করছি। নাম্বার 1 ইজ ব্র্যান্ডিং। বাংলাদেশের মার্কেট মানে ইন্ডাস্ট্রিটার একটা পজিটিভ ব্র্যান্ডিং খুব বেশি দরকার, কারণ আমরা যাই করে দেখা যাচ্ছে যে আমাদের নেগেটিভ নিউজগুলো কিন্তু হাইলাইটেড হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে হাইলাইটেড হচ্ছে। তো সেখানে পজিটিভ ব্র্যান্ডিং এর অনেক রকম ওয়ে আছে, লবিস্ট অ্যাপয়েন্ট করার ওয়ে আছে, ভালো ভালো নিউজ সার্কুলেট করার মাধ্যমে আমরা এটা করতে পারবো। আমরা দেখি বাংলাদেশে অনেকেই আসে, আমরা অনেক আপ্যায়ন করি, কিন্তু তারা গিয়ে খুব মাঝে মাঝে নেগেটিভ নিউজ করে। তো বেসিক্যালি হচ্ছে কি, এখন আমাদের সময় আসছে যে টোটাল ইন্ডাস্ট্রিটাকে এবং টোটাল দেশটাকে একটা পজিটিভ একটা ব্র্যান্ডিং আনতে হবে। যখন একটা ক্রেতা আসে, সে কিন্তু যদি কোম্পানি থেকেও আসে, কিন্তু তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু পার্সোনাল। সে আসলে সে একটা ভালো জায়গায় থাকতে চাবে, সে একটা ভালো খেতে চাবে, ভালো একটা ট্রান্সপোর্ট হবে, একটা ভালো এন্টারটেইনমেন্ট সে চাবে। তো মানে এয়ারপোর্টে নামার পরে কিন্তু ফ্যাক্টরি পর্যন্ত যাওয়া, জি,
তো তখন তার একটা পজিটিভ আসে যে বাংলাদেশে যাবে, তা এটা কি তার অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট লাগছে নাকি লাগছে না, তো এটাও একটা ব্র্যান্ডিং কিন্তু। জনাব জহির, একক দেশ হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেতা দেশ ছিল যুক্তরাষ্ট্র। জি। এখন দেশটির পোশাকের বাজার প্রায় পুরোটাই দখল নিয়ে নিচ্ছে ভিয়েতনাম। এই অভিজ্ঞতাকে আপনি কিভাবে দেখেন? তো আমাদের যে ম্যানিফেস্টোর প্রথমে ব্র্যান্ডিং বললাম, সেকেন্ড পয়েন্টে হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস অ্যান্ড নিউ মার্কেট। তো আমেরিকাতে যদি আমাদের অ্যাকচুয়ালি এক্সপোর্ট বাড়াতে হয়, জি তাহলে আমাদের কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে। জি তো সেটা এক নম্বর হচ্ছে লিড টাইম। এখন ফাস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে লিড টাইম হ্যাজ বিকাম আ বিগ পয়েন্ট। আচ্ছা। তো সেখানে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ দরকার। এত বড় ইন্ডাস্ট্রিতে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে আমাদের প্রচুর সুযোগ আছে। তো এখন অপটিমিস্টিকলি চিন্তা করলে গভর্নমেন্ট হ্যাজ কাম আপ উইথ অল দিস ইকোনমিক জোনস। দের ইজ পাওয়ার অ্যাভেলেবিলিটি, দের ইজ গ্যাস কানেকশন দ্যাট আর বিং প্রোভাইডেড নাও। তো আমরা যদি কাজে লাগাইতে পারি, উই শুড বিকাম আ টেক্সটাইল হাব অ্যালং উইথ দ্য গার্মেন্টস, তাহলে আমরা লিড টাইম কমাতে পারি। বেশ কিছু পলিসি ম্যাটার আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে অ্যাকচুয়ালি, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার তো দিতে হবে। বায়োল্যাটারাল ট্রেডের ব্যাপার আছে, যে আপনার বিভিন্ন এম্বাসিজ আছে, বিভিন্ন অ্যাম্বাসেডার আছে। সো উই নিড টু বি এবল টু হ্যাভ আ ডায়ালগ উইথ দেম, যে তারা কি চায়, বাংলাদেশ থেকে এক্সপেকটেশন কি। এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ যে এত বড় একটা কাজ করলো, সেটাকে আরো পজিটিভলি হাইলাইট করা উচিত। এটাকে আরো 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 পজিটিভলি হাইলাইট আপনি করবেন কিভাবে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার কমিউনিকেশন। আমি আর আপনি যদি বসে একটা টেবিলে, উই ক্যান এক্সপ্রেস ইচ আদার। আমাদের এখন নতুন জেনারেশন আসতেছে, আমাদের যে লিডারশিপ আসতেছে, যেটা বললাম বিজিএমএ তে, উইল বি এবল টু টক টু কারণ দ্য এটা তো পৃথিবী দেখছে যে এই যে রোহিঙ্গা যে সমস্যাটা, আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করছি। আমাদের এত ঘনবসতিপূর্ণ দেশ, সেখানে আমরা 10 লাখ মানুষকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, রাখছি। জি। তো এটা তো অনস্বীকার্য, সবাই তো দেখছে। রাইট। এরপরে এটাকে আর কিভাবে আপনি এই করবেন? যদিও এটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি, এটা এগেইন হচ্ছে যে এটা হচ্ছে 1-to-1 একটা ইয়ার ব্যাপার, বোঝানোর ব্যাপার। গার্মেন্টস সেক্টর ধরেন ইউএসটিআর আছে ইউএসএতে, তো ওখানে আমাদের বুঝতে হবে যে ওটার স্ট্রাকচারটা কি, গার্মেন্টস সেক্টরটা কে ডমিনেট করে। এখন এটা যদিও একটা সেন্সিটিভ ইস্যু, বাট ইউ উইল বি সারপ্রাইজ টু সি যে দের ইজ এ সার্টেন কমিউনিটি, basically the Jewish community actually, that kind of leads the garment sector, বিভিন্ন buying house, বিভিন্ন retailer. There has to be, we have to understand that, এবং ওদের টোনে আমাদের কথা বলতে হবে, ওদের সাথে আমাদের নেগোশিয়েট করতে হবে সেভাবে। জনাব হেলাল, পোশাক রপ্তানিতে বিশ্বের বাংলাদেশের দ্বিতীয় হলেও মোট বাজারের মাত্র 6.5% বাংলাদেশের। প্রথম অবস্থানে থাকা চীনের অংশ প্রায় 35%। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, বিশেষ করে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ভারত, তুরস্কের মতো দেশের তুলনায় বাংলাদেশের পারফরমেন্স কতখানি সন্তোষজনক? আমরা যদি ধরে নেই যে চায়না এবং আমাদের এফিসিয়েন্সি একই লেভেলে, স্টিল চায়না আমাদের থেকে হয়তো 6-7 টাইমস 8 টাইমস এমনি করতে পারার কথা, সাইজের কারণেই। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের সাইজে যারা আছে তাদের মধ্যে তো আমরা ডমিনেট করছি, এবং আমরা যদি আমাদের এক্সপোর্ট দেখি, তাহলে আমাদের 20-30 বছরের যে বিবর্তন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই একটাই আপনার $1 বিলিয়ন থেকে আপনার চলে গেছে, আপনার এই 23-24-25 বিলিয়ন ডলার চলে গেছে, রাইট? অন্য কেউ কিন্তু সেটা পারে নাই। তো সেই জায়গাটায় আমার দেখতে হবে যে এখন যেটা হচ্ছে যে আমার এই যে কৌশলগত বিষয়গুলো আছে, এখন কিন্তু আপনার বিশ্বের বাজারে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রজেক্ট করতে গেলে, উনি যেটা বললেন ব্র্যান্ডিং প্লাস আপনার মানে আপনার কূটনৈতিক, আপনার ইকোনমিক ডিপ্লোমেসি যেটা, সেগুলো। তো পাশাপাশি আপনি দেখেন যে বাংলাদেশ যে আপনার আরএমজিতে এই জায়গায় এসছে, কেন এসছে, বাংলাদেশে কী অ্যাডভান্টেজ ছিল? তো বাংলাদেশে একটা অ্যাডভান্টেজ ছিল যে প্রাইমারি আপনার যেটা, সেটা আপনার চিপ লেবার ছিল। জি। তো সেই চিপ লেবারের কিন্তু সুযোগ আমরা নিয়েছি, কিন্তু এখন এই চিপ লেবার দিয়ে আপনি অনেক দিতে পারবেন না। সেটাও কিন্তু এটা কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু আপনার আপনি এটা এটা অ্যাডজাস্ট করছেন, আপনি কিন্তু অলমোস্ট সেই জায়গায় আপনি চলে গেছে। এখন আপনাকে স্পেশালাইজড ওয়েতে স্কিল ডেভেলপ করে, সেটা আপনার পাওয়ারের বলেন, পার্সোনালের বলেন, লেবারের বলেন, কিংবা আপনার স্পেশালাইজ ইনফ্রাস্ট্রাকচার, যে কথাটা ভাই বললেন যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গাটাতে আপনার এখন ফোকাস করার ব্যাপার আসছে। চিপ লেবার দিয়ে আপনি বেশি তো যেতে পারবেন না। ওয়ার্ল্ড মার্কেটে যেটা আপনার ব্র্যান্ডিং বা অন্য কিছু যাই করেন, সবচেয়ে বড় কথা হলো যে একই কোয়ালিটির জিনিস অন্যের তুলনায় আপনার যে প্রতিযোগী, তার তুলনায় একটু কম দামে আপনি দেন, সবসময় আপনার বায়ার আসবে। জি। তাহলে এখন আপনি কিভাবে ওয়ার্ল্ড লেভেলে আরো কম্পিটিটিভ হবেন, মানে কোয়ালিটি অন্যদের চেয়ে কম দামে, সেটা কিন্তু অনেক দিক বিবেচনায় অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা যদি এফিসিয়েন্সির কথা বলি, বাংলাদেশের অ্যাভারেজ এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি আপনার 40-45%, যেখানে নাকি চায়না এখন 100% এফিসিয়েন্সিতে ফ্যাক্টরি রান করতেছে। এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে যে এত বড় ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা কি হ্যাভ উই টেকেন কম্বাইন্ড এফোর্ট যে একটা ট্রেনিং সেন্টার থাকবে? এফিসিয়েন্সি একটা বড় একটা কারণ হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট। আমাদের দেশে কোনো রকম মিড লেভেল ম্যানেজমেন্ট ট্রেনিং নাই,
নট আ সিঙ্গেল ইনস্টিটিউট। কিন্তু আমরা তো অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কেন আমরা তৈরি করতে পারলাম না? সবই কিন্তু ইনহাউস হচ্ছে। ধরুন আমরা এন্টারপ্রেনার লেভেলে আমাদের 25,000 লোক কাজ করে, এবং আমার এখান থেকে যে আরো অনেক ফ্যাক্টরি হয়েছে, তো সেখানে কিছুটা একটা ভালো এফেক্ট আসতেছে, অন্যান্য ফ্যাক্টরিরা করতেছে, কিন্তু যে আপনার ইন্ডাস্ট্রি থেকে যে একটা কিছু করার দরকার সেটা হচ্ছে না। মানে উপর থেকে যেটা করা জি। বলে। তো সেখানে আমাদের বিশাল ইয়ে করার। ভিয়েতনাম, ভারত এবং তুরস্কের তুলনায় আমাদের অগ্রগতিটা আসলে কতটুকু সন্তোষজনক? না, আমি যেটা এই বলতেছি যে তিনটা এখানে দেশকে অ্যাকচুয়ালি ধরলেই যদি বলি আমরা খুবই কর্মঠ। আমরা এন্টারপ্রেনার, যদি এন্টারপ্রেনারদেরকে বলেন তারা অনেক কষ্ট করে, আমাদের ওয়ার্কাররা অনেক কষ্ট করে, কিন্তু আমরা আরেকটু যদি ইন্টেলিজেন্টলি যদি ভিয়েতনাম কাজ যে করি। দ্রুত এগোচ্ছে, জি। আমরা কিন্তু সেটা মানে কোনোভাবেই ধরতে পারছি না। না, ভিয়েতনাম বেশি তো যাবে না ভিয়েতনামের গতি। আসলে, ওইটা নিয়ে আমাদের চিন্তা করার বেশি কারণ নেই, কারণ ওদের অনেক অপরচুনিটি। ওদের গার্মেন্ট ফ্যাক্টরির পাশে গাড়ির ফ্যাক্টরি আছে, ওদের অন্যান্য বায়োটেক কোম্পানিজ আছে, চিপ ম্যানুফ্যাকচারিং আছে, অলরেডি চিপ ম্যানুফ্যাকচারিং আছে। আমাদের দেশে এখনো সুযোগ আছে, গার্মেন্টসটা আমরা আরো অনেক বড় করতে পারি আসলে, যদি আমরা এফিশিয়েন্ট ওয়ার্কফোর্স তৈরি করতে পারি। ধরেন আপনার ওয়ার্কারদের বেতন, বিশ্বে পোশাক খাতের মাত্র 6.5% বাংলাদেশে তৈরি হয় কিংবা আমাদের দখলে আছে। তো বিপুল সম্ভাবনা তো রয়েছে। পুরো যে বাকি মার্কেটটা সেটাকে ধরার জন্য প্রস্তুতি আমাদের কতটুকু আছে? আমার ধারণা আমরা যদি ঠিকমতো প্ল্যান করে আগাই, আমরা 5 বছরের মধ্যে $50 বিলিয়ন অ্যাচিভ করার কোনো ব্যাপারই না, 5 বছরের মধ্যে ম্যাক্সিমাম, এবং জি। তার হয়তো তার আগেও করা যেতে পারে। তো যেটা আমরা বলছি যে ধরেন, এটার রূপরেখা কি হবে? ধরুন আমি জাস্ট বলি, ধরুন ওয়ার্কারের বেতনটা আজকে হচ্ছে আপনার, আমরা বলতেছি মিনিমাম 8,000, আমাদের কস্ট টু দ্য কোম্পানি ধরুন 12,000 টাকার মতো হচ্ছে। তো সেটা যদি আমাদের এফিসিয়েন্সি যদি এখন 45 থেকে যদি আমরা 70% নিতে পারি বা ডাবল করতে পারি, 80% নিতে পারি, তাহলে বেতনটা কত? ধরুন আমরা উই ক্যান সেম এফেক্ট হচ্ছে 24,000 টাকা। জি। 24,000 না দিয়ে যদি আমরা এরপরে নেক্সট লেভেল ইনক্রিজটাও যাই, আমরা কিন্তু অ্যাফোর্ড করতে পারবো। কিন্তু এই যে আমাদের ইন্ডাস্ট্রি লিডার বা ইউনিয়ন ওয়ার্কার লিডার্সরা শুধু আমরা বেতন বাড়াবো, বাট ইটস নট পসিবল আনলেস দ্য এফিসিয়েন্সি লেভেল গোজ আপ। সুতরাং আশা করি যে আমাদের এই বিজিএম এর থ্রুতে, যেহেতু বিজিএম বলছি কারণ দের ইজ নো গভর্নমেন্ট বডি টু ডু দিস, আমাদের প্রাইভেট অ্যাসোসিয়েশনের থ্রুতেই করতে হবে। আমরা যদি এই ধরনের ট্রেনিং সেন্টারে আমরা ফোকাস করি, আমরা যদি ওয়ার্কার স্কিল সেট বাড়াতে পারি, আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যদি সেখানে আমাদের ফ্যাব্রিক তৈরি করা উচিত। আমরা নতুন নতুন ফ্যাব্রিক আমাদের দেশে তৈরি করতে হবে। আমাদের দেশে মেশিন এইডস, রোবোটিক্স যেটা ইউজ হচ্ছে, এআই ইউজ হচ্ছে এখন গার্মেন্ট সেক্টরে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। ওয়াই নট? এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় আপনার মার্কেট। ইন্ডাস্ট্রিতে কি ইআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার? না, আমরা এখন অনেক কষ্ট করে আমরা ইআরপিটা ফুল ব্লোন ইআরপি চলছে ওরাকেল বেসড। তো ওরাকেল ইমপ্লিমেন্ট করাটাই একটা চ্যালেঞ্জ। তো নেক্সট লেভেল অফ ইআরপি অ্যাকচুয়ালি হবে। আবার এই সংখ্যাও রয়েছে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আরো কিছু টেকনোলজি সন্নিবেশের পরে গার্মেন্টস সেক্টরে মানুষের পরিমাণ অনেক কমে যাবে, সেই সংখ্যাও কিন্তু রয়েছে। সেটা আমি খুব একটা আসলে ইয়ে করি না, কারণ কিছু কিছু সেক্টর হবে, যেরকম 3D প্রিন্টিং এর প্রচুর ইয়ে আছে, যেটা জুতা হচ্ছে বা ওয়ান পিস যেটা টি শার্ট হয় সেটা হবে। কিন্তু আমি ধরেন একটা স্যুট বা মানে একটা এখানে জিন্স, কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যে আছে, আমরা দেশের বাইরে কি পাঠাবো, যে আমরা একই রকম না করে কিছু কস্টলি, কিছু হাই গ্রেডের যে কাজগুলো আমরা করতে পারি, যেটা একটা বিশাল বড় মার্কেট তৈরি হচ্ছে, বিশেষ করে চায়নার সাথে যুক্তরাষ্ট্রের যে টানাপোড়েন চলছে, সেই জায়গাটাতেও আমরা যদি মার্কেটটা ভালোভাবে ধরতে পারি, এটা কিন্তু অনেক বড় একটি নতুন দ্বার উন্মোচন করতো। আমেরিকার বাজার, সেটা দখলে আমরা কিভাবে নিতে পারি? এই যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে আমাদের, সেই অপরচুনিটিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? তো এখানে ওই বাইল্যাটারাল রিলেশনশিপগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, এবং এগুলোকে নার্চার করতে হবে। আমাদের বুঝতে হবে যে তাদের কি এক্সপেকটেশন বাংলাদেশ থেকে। জি। তো সেখানে সেগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। ইউএসটিআর আছে, সেখানে আমেরিকাতে যেটা হয় সাধারণত লবি গ্রুপ থাকে। আপনি তো নির্বাচন করতে যাচ্ছেন, আপনার প্রাথমিক জরিপ কি, এক্ষেত্রে কি কি চ্যালেঞ্জগুলো রয়েছে, আপনি কি চিহ্নিত করে পেরেছেন? আমরা এক্স্যাক্টলি আমরা যে ম্যানিফেস্টোটা করেছি অ্যাকচুয়ালি, সেটাতে অ্যাকচুয়ালি মোটামুটি সবকিছু কভার হচ্ছে আর কি। আমরা যেটা ব্র্যান্ডিং বলছি, প্রাইস অ্যান্ড মার্কেট, জি। এফিসিয়েন্সি, ওয়ার্কার ট্রেনিং যেটা আমরা বললাম, সাস্টেনেবিলিটি, তার মধ্যে এনভায়রনমেন্ট আছে, তার মধ্যে যে কিভাবে আমরা একটা $50 বিলিয়ন ইন্ডাস্ট্রি কিভাবে সাস্টেইন করবে, জি। সেটা নিয়ে পলিসিগত কাজ করার অনেক সুযোগ আছে। আমাদের সেফটি ম্যাটার্সগুলো আছে, যে অ্যাকর্ড অ্যালায়েন্স ফেজ আউট হয়ে গেলে, ফেজ আউট হতে হবে, এবং তারপরে আমরা কি করব, কিভাবে আমরা সেফটি এনশিওর করব, ছোট ছোট ফ্যাক্টরিগুলো আমরা কিভাবে এনশিওর করব সেফটি। এরপর আমরা টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। যুগ সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের এখানে অনেক কিছু করার আছে। এই যে আমরা বিজিএম মেম্বাররা, উই ক্যান কানেক্ট থ্রু অ্যান অ্যাপ। আমাদের যে ওয়ার্কফোর্স আছে, এই যে 5 মিলিয়ন ওয়ার্কফোর্স, হ্যাঁ। আমরা তাদের এই যে গ্রিভেন্সেসগুলো, ইট শুড বি
কমিউনিকেটেড থ্রু প্রপার অ্যাপ্লিকেশন বা জি। প্রপার সিস্টেম। তো টেকনোলজি নিয়ে কাজ করার প্রচুর সুযোগ আছে। আমরা আমার মনে হয় এই ম্যানিফেস্টোগুলো নিয়ে কাজ করলে ডেফিনেটলি আমরা সামনে নিয়ে যেতে পারবো ইন্ডাস্ট্রিগুলো। জি, ধন্যবাদ জনাব হেলাল। কাঁচামাল আমদানি এবং পোশাক রপ্তানি উভয় ক্ষেত্রেই সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, এই সুফল আসলে কতটুকু পাওয়া যাচ্ছে? না, এখানে আপনি দেখেন যে অনেকেই বলে যে কাকে দিচ্ছে। একটা সাপ্লাই চেনের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি সাবসিডি দেন তার এটা প্রভাব পড়বে। এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন আপনি সাবসিডি দিচ্ছেন, সাবসিডি দেওয়ার কারণে কী হয়, আপনি যখন চাল উৎপাদনের সাবসিডি দেন তখন চালের দাম কমে গেলে ভোক্তার লাভ হয়। তো এখানে আপনার মনে করেন যে আরএমজি ক্ষেত্রে যেটা হয় যে যখন সাবসিডি থাকে তখন আমার কস্ট কমে গেলে আমি ওয়ার্ল্ড মার্কেটে একটু হয়তো কম্পিটিটিভ হই, কিন্তু বেনিফিটটা আলটিমেটলি বাইরের কাছে যায়। আর আমরা যে বেনিফিটটা পাই সেটা হলো আপনার এক্সপোর্ট করলে আপনার এক্সপোর্ট আর্নিংস এবং এই যে এন্টায়ার সেক্টর যেভাবে আপনার অর্থনীতিকে এনার্জাইজ রাখছে সেটা আমাদের জন্য সুবিধা। এখন সেখানে আমি বলছি যে আপনার এই ধরনের সাবসিডির থেকে আমি মনে করেন যে সাবসিডি যদি মানে কমাইতেও হয়, যদি সেটাও করতে হয় করে আপনি ইফিসিয়েন্সি এনহ্যান্সিং যেটা উনি বললেন যে মিড লেভেলের যে ম্যানেজমেন্ট ট্রেনিং, তো আপনার মনে করেন যে আপনি যখন এই যে মাইক্রো লেভেলের ট্রেনিং দেন, প্রত্যেকটা আপনার কোম্পানি স্পেসিফিক দিচ্ছেন, সেটা না করে আপনার গভর্নমেন্টের আপনার বড় আমব্রেলাতে কিছু করা যায় কিনা, যেটা হয়তো আপনার আরও 10 বছর 15 বছর সামনে রেখে সেটাকে সেই প্রজেকশন থেকে আপনার টেকনোলজির বিভিন্ন আপনার যে সেকশন আছে সেটা সহ এবং আরএমজির যে আপনার ডিরেক্ট যে এই কম্পোনেন্টগুলো আছে সেভাবে যদি আপনি ওখানে আপনার একটা বড় ধরনের পাবলিক ইনভেস্টমেন্ট করেন, সেটা হয়তো আপনাকে অনেক কম্পিটিটিভ বানাবে। আপনি ইউএসএর মার্কেট বলতেছেন, আপনি দেখেন যে আমরা তো আলটিমেটলি ইউএসএ মার্কেটের বেশ কয়েক গুণ আমরা পাচ্ছি আপনার ইউরোপের মার্কেট থেকে, এবং আমাদের নন ট্রেডিশনাল যে মার্কেটগুলো আছে সেখানে কিন্তু অনেক স্কোপ আছে, ইভেন চায়নাতে আমাদের অনেক স্কোপ আছে। ফলে আমার কথা হলো চায়নার মার্কেট আছে, রাশিয়ার মার্কেট আছে, এমনকি পার্শ্ববর্তী ভারতের মার্কেটটাও কিন্তু অনেক বড়। অনেক ক্ষেত্রে আপনার মানে আমেরিকার সাথে বার্গেনিং করে নিয়ে আসার থেকে ওই যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে বার্গেনিং করা বাইলেটারাল আপনার যে সম্পর্ক ডিপ্লোমেসি সেটা আপনি অ্যাক্সেস করতে পারেন। ব্রাজিল আপনার দেখেন হিউজ মার্কেট, তো সেই জায়গাগুলোতে আপনার কাছাকাছি আপনার আমাদের অ্যাডভান্টেজ আছে, যেটা উনি বলছিলেন যে ইন্ডিয়া এবং আপনার চায়নাতে যেটা। জি, কিন্তু কথা হলো যে কথাটা আমি বললাম যে সব কিছুর পরে আপনার মার্কেট যদি আপনি দখলে রাখতে চান বা এক্সপানশন যদি করতে চান, এক্সপান্ড করতে গেলে আপনাকে এফিসিয়েন্সি বাড়াইতে হবে, যে কথাটা ওনারা বলছেন। জি, তাহলে এফিসিয়েন্সি বাড়ানো মানে তো শুধুমাত্র লেবারের ট্রেনিং না, আপনার ম্যানেজমেন্টের স্কিল থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচারের স্কিল থেকে শুরু করে এবং স্পেশালাইজড পার্সোনাল যেগুলো সে সব জায়গায় হইতে হবে। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে যেটা অনেক দিন আগে থেকে আমরা বলছি এবং এটা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমাদের চিপ লেবারের যে অ্যাডভান্টেজটা আমরা বলছিলাম, যে কোনো একটা দেশে কিন্তু আপনার তাই হয় যে শুরুতে আপনার যে অ্যাডভান্টেজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট করার পরে আপনি ওই অ্যাডভান্টেজ ধরে রাখার জন্য আপনাকে ইনোভেটিভ হইতে হয়। সেই জায়গাটাতে ফোকাস করতে হবে বিজিএমই এবং গভর্নমেন্টকে। ইনোভেশনের জায়গায় আমরা কতটুকু আছি? তো সেখানে আমি যেটা আবার বলতেছি, আমাদের যে সম্মিলিত পরিষদ এবং ফোরামের যে প্যানেলটা মিস রুবানা হকের লিডারশিপে, তো সেখানে আমরা কাজ করতে চাচ্ছি আসলে এগুলো নিয়ে, যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেয়ার শুড বি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট সেক্টর। এবং এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা টেক্সটাইল ডেভেলপ করতে হবে, যে নতুন সাস্টেনেবল টেক্সটাইল হয়, আপনার অ্যাথলেটিক ওয়্যার টেক্সটাইল হয়, পারফরমেন্স ওয়্যার হয়। সেখানে সেগুলো আমরা বাংলাদেশ থেকে কেন করতে পারবো না? যেরকম ডেনিমে লেজার একটা মেশিন কিনছি আমরা, অলরেডি করছে। ভিয়েতনাম না করলে মানে আমাদের বাংলাদেশ করা উচিত, বিকজ বাংলাদেশে মেধা আছে, ম্যান পাওয়ার আছে এবং ইট হ্যাজ দ্য ইয়াং ইউনিভার্সিটি। আপনি ম্যান পাওয়ারের কথা বলছেন, কিন্তু শ্রমিকের দক্ষতা উন্নয়নে আপনাদের কি উদ্যোগ আছে? কারণ এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, তো আপনারা একটি স্কুল করেছেন, কিন্তু সেটা তো যথেষ্ট নয়। আসলে খুবই আনফরচুনেট যে আমরা সবকিছু ইন্ডিভিজুয়াল লেভেলে করছি, যেরকম আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে করছি। যে আমাদের ফ্যাক্টরি লেভেলে প্রত্যেকটা ফ্যাক্টরির মধ্যে ট্রেনিং সেন্টার আছে এবং আমরা ফ্রেশ ওয়ার্কার নিয়ে ট্রেন করছি কন্টিনিউয়াসলি, স্কিল আপগ্রেড করছি আমরা ফ্যাক্টরির ভিতরে। কিন্তু যদি আমাদের ইন্ডাস্ট্রিটা আরো বড় করতে হয় তাহলে আমাদের ন্যাশনাল লেভেলে অ্যাকচুয়ালি কাজ করতে হবে এবং কন্টিনিউয়াস আপনাদের দক্ষ মানুষ তৈরি করতে হবে। জি, এক্স্যাক্টলি। আপনার ইনোভেশনের যে কথাটা আপনি বললেন সেটা হলো এতদিন তো আমরা পেরেছি, আপনি দেখেন এই আপনার $0.5 বিলিয়ন $1 বিলিয়ন থেকে আমরা এই জায়গায় চলে এসেছি, চিপ লেবার দিয়ে একদিন আমরা পেরেছি, এখন তো পারবো না। এখন পারবো না বলে আমাকে এখন ইনোভেট করতে হবে। ইনোভেটিভ না হলে আমি সাস্টেন করা যে বিষয়টা, সাস্টেন করতে গেলে আপনাকে নতুন নতুন উপায় খুঁজতে হবে। আমি জাস্ট বলি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সবসময় আপনার শিপ করে। ডেনিমে আমরা লেজার মেশিন একটা ইউজ করছি, তো এক একটা মেশিনের দাম আপনার $2 থেকে $2.5 লাখ। $2 থেকে $2.5 লাখ। জি, এবং কিছুটা এটা ম্যান পাওয়ার ইয়ে হবে, রিপ্লেসমেন্ট হবে। বাট মানে ওয়াই কান্ট উই মেক দিস লেজার ইন বাংলাদেশ? এই যে মেশিন এইডস বা রোবোটিক্স যেগুলো আসবে, মেশিন এইডসগুলো আসবে, এগুলো বাংলাদেশে হতে হবে। তখন আমাদের যেটা হবে যে আমাদের টোটাল ভলিউমটা ইনক্রিজ হবে এবং আমরা ঠিকই কিন্তু আরও ম্যান পাওয়ার এখানে রিক্রুট করব, কিন্তু যদি অটোমেশন আছে সেটার ভিতরে আমাদের করতে হবে।
আমরা অটোমেশনও অ্যাডাপ্ট করব এবং তার সাথে সাথে আমরা গ্রো করব এবং গ্রো করলে আরো ম্যান পাওয়ার এখানে কাজ করবে। জি ধন্যবাদ। জনাব হিলাল, আপনি বলছিলেন। হ্যাঁ, সেখানে আরেকটা বিষয় যেটা মানে একটা তো বাংলাদেশ থেকে আপনার গিয়ে বাংলাদেশ থেকে প্রডিউস করে আমরা বাইরে এক্সপোর্ট করা, কিন্তু বাংলাদেশিরা যদি আপনার অন্য থার্ড কোনো একটা পয়েন্টে গিয়ে আপনি যে ত্রিপুরাতে যে আপনার এগোয়া দিয়ে আপনার যে স্কোপটা আছে আর কি, যে আমেরিকান মার্কেটে আপনার ডিউটি ফ্রি অ্যাক্সেস, তো সেখানে আপনি দেখেন যে বাংলাদেশ থেকে পাচার হওয়ার যে বিষয়টা, পাচার কিন্তু হচ্ছে। ফলে আপনি যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ করে রাখেন যে আপনি ফর্মালি ফলে কিন্তু দেশ উপকৃত হচ্ছে না, উপকৃত হচ্ছে। আপনি বন্ধ রাখতে পারছেন না। আমি চাই পাচার না হোক, কিন্তু আপনি মনে রাখেন যে আমাদের বাংলাদেশে কি হয়, আপনি সকল অ্যামিনিটিস তো বাংলাদেশে নাই, এবং সকল অ্যামিনিটিস বাংলাদেশে না থাকলে কি যার টাকা আছে তাকে আপনি অ্যালাউ করবেন? আপনি অ্যালাউ করবেন না। তো অ্যালাউ না করলে যার সামর্থ্য আছে, যদি লিগালি অ্যালাউ না করেন, ইলিগালি টাকা বাইরে নিয়ে যাবে। আমি সাপোর্ট করছি না সেটাকে, কিন্তু আমি বলছি আপনি যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ করে রাখেন, আপনি যদি এটাকে ফর্মালি অ্যালাউ না করেন, বাইরে একজন ইনভেস্ট করতে যাচ্ছে, আপনি ভাবলেন যে ইনভেস্ট করার নাম দিয়ে টাকা পাচার করবে কিনা, তাহলে জেনুইন যারা ইনভেস্ট করতে পারে, হ্যাঁ, এবং এদিকে আপনার আরএমজিতে, ফার্মাসিউটিক্যালে বিভিন্ন জায়গায় কিন্তু সেই স্কোপ তৈরি হয়েছে, তাই সেটাকে কিন্তু আপনি সিলমিরে রাখছেন। রেদার আপনি যদি আটকাইতে চান, তারপর কিন্তু আটকাইতে পারছেন না। আমার কাছে মনে হয় সেই জায়গাটা একটু জেনারাস হইতে হবে। ফলে আমাদের ন্যাশনাল যদি আপনার গিয়ে তারা যদি ফ্যাক্টরি খোলে আপনার ইথিওপিয়াতে, সেখান থেকে যদি আপনার আমেরিকাতে যদি তারা এক্সপোর্ট করে আর সেখান থেকে প্রফিট যদি রিপেট্রিয়েট করে, আপনি দেখেন আমেরিকান কোম্পানি তো অনেকে আপনার এখন চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সেখানে গিয়ে অপারেট করছে। সেটা একটু মাথায় রাখতে হবে। এবং ওনারাও করছেন। সেখানেও কিন্তু আমরা আমরা যে প্রস্তাবটা দিয়েছি বাংলাদেশ ব্যাংকে, সেখানে আমরা বলছি যে আমরা এখান থেকে অলমোস্ট 500 জন বাঙালি নিয়ে যাব এবং আমরা ফুল প্রফিট রিপ্যাট্রিয়েশন করব, কারণ এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এখানে ব্যালেন্স শিট শেয়ার করা হবে, এলসি কোথা থেকে খোলা হচ্ছে সবকিছু এখানে জানানো হবে, এবং বাংলাদেশের কোম্পানিগুলো আস্তে আস্তে ম্যাচিউরড হচ্ছে। জি, তো সেই ম্যাচুরিটি আমাদের যদি আমরা আমাদের ম্যানেজমেন্ট নিয়ে যদি আমরা আরেকটা দেশে যাই, যদি আমরা ফ্যাক্টরি করতে পারি, এবং যেহেতু ট্রেড বেনিফিট আছে ওখান থেকে, যে আমেরিকাতে ডিউটি ফ্রি, পুরো ফরেন কারেন্সিটা আমার দেশে আসে। এক্স্যাক্টলি। এবং লিমিটেড সুযোগ দিয়ে যখন কেউ যদি প্রফেশনালি ভালো নিয়ে আসে, তাকে এক্সপানশনের সুযোগ দেবো, আদার্স এক্সপানশনের সুযোগ দিব না। খুবই ভালো প্রস্তাব। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা কথা বলছি পোশাক শিল্পের উন্নয়ন নিয়ে। আলোচনা করছেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর নির্বাচনের প্রার্থী শরীফ জহির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হিলাল। ফিরছি আলোচনায়। জনাব জহির, কাঁচামাল আমদানি এবং পোশাক রপ্তানি উভয় ক্ষেত্রে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, আসলে এর সুফল কতটুকু পাওয়া যাচ্ছে? কিছু কিছু আসলে আমাদের আরো বিজনেস ফ্রেন্ডলি করতে হবে আমাদের টোটাল এনভায়রনমেন্টটা। তো সেখানে কাস্টমসে প্রচুর কাজ করার সুযোগ আছে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো যদিও বা অনেক সুবিধা দিয়ে আসে, তো ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে। আপনি সারপ্রাইজ হবেন যে বেশ কিছু কমপ্লায়েন্সের রিলেটেড ম্যাটার্স, ম্যাটেরিয়ালস যেরকম ফায়ার অ্যালার্ম, তারপর র্যাকিং সিস্টেম স্টোরেজ যেটা আছে, ইভেন ফায়ার এক্সস্টের উপরে, সেখানে একটা ছোট একটা ডিউটি পার্সেন্টেজ দিয়ে রাখছে, কিন্তু সেটা অ্যাভেল করতে গেলেও আবার কিন্তু একটা মানে কাস্টমসের সাথে সেটা বোঝাপড়ার ব্যাপার থাকে আর কি। এই জিনিসগুলো যদি আমরা মানে সবাই যদি আমরা এক ডিরেকশনে না গাই, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিও গ্রো করতে পারবো না, আমরা দেশটাকে সামনে নিয়ে যেতে পারবো না। এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি, যেটা আপনি বললেন যে এই যে সাবসিডিগুলো দিচ্ছে, এর সুবিধা কিন্তু সবসময় থাকে না। আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়াতে আপনার কী হয়েছে, ইন্ডিয়ান যে মুদ্রা সেটা কিন্তু আপনার অনেক বেশি আপনার অবমূল্যায়ন হয়েছে। টার্কিতে কী হয়েছে আপনার? তো আলটিমেটলি যেটা হয় যে আপনি যেটুকু সুযোগ দিচ্ছেন তার থেকে বেশি ধাইছে আপনার, তারা যখন আপনার এক্সচেঞ্জ রেট যখন তাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আমাদের এগেনস্টে সুবিধা পাচ্ছে। ফলে ওইটুকু দিয়ে আপনার নট নেচারালি যে এটুকু দিয়ে আপনি করবেন, বরং আপনাকে ডাইনামিক হতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যে অন্য কম্পিটিটর যারা আছে তারা যদি কোনোভাবে আপনার ওই সুবিধাগুলো পায়, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা সারা জীবন শিখছি যে ইকোনমিক্সে মার্কেট ফোর্সেসের উপরে জিনিস কিছু ছাড়া উচিত, আমাদের এক্সচেঞ্জ রেটটা এক্সট্রিমলি রেগুলেটেড। জনাব হিলাল, বিশ্লেষকদের অনেকে বলছেন এই খাতে নিজেদের পর্যাপ্ত গবেষণা না থাকার কারণে নির্ভর করতে হচ্ছে বিদেশি সংস্থাগুলোর উপরে, এবং বিদেশি সংস্থাগুলো মাঝে মাঝে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করে, যা পোশাক খাতের জন্য ক্ষতিকর, ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। এগুলো নিয়ে কেন পর্যাপ্ত গবেষণা হচ্ছে না? না, ভালো কথা বলছেন আপনি। একটা জিনিস খেয়াল করেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পলিটিশিয়ানরা যখন কথা বলে তখন দেখবেন যে অমুক সংস্থা এটা বলেছে, দ্বিপক্ষ টানাটানি করে, কিন্তু ওই সংস্থাগুলি 2040 সালে কোথায় যাবে বাংলাদেশ, 50 সালে কোথায় যাবে বাংলাদেশ, তারা যখন করছে তারা কী মেথডে করছে, আসলেই তাদের কোনো ইন্টেনশন থেকে করছে কিনা। এবং অনেক ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের যে কথাটা উনি বললেন যে একটা নেগেটিভ থাকলে আপনার এটা বাইরে আপনার ছড়িয়ে পড়ে, কারণ আমাদের যারা কম্পিটিটর আছে তাদের লবিস্টরা আছে, তারাও কিছু করতে পারে। সেখানে আমি বলছি যে প্রত্যেকটা দেশের নিজস্ব আপনার গবেষণা থাকা উচিত,
মানে বাংলাদেশে যে আপনি বলেন বাংলাদেশের গবেষণার ফান্ডিং যেটা সবসময় আমি দেখছি আমাদের ওই ডোনার ফান্ডিং আসছে, মাইক্রো ক্রেডিট এবং পভার্টি, এই দুইটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু সেক্টর ওয়াইজ অন্যান্য জায়গায় যে গবেষণার ব্যাপারটা অবহেলিত ছিল। এখন টুকটাক ফান্ডিং আসছে, গবেষণা ব্যবস্থাপনা পর্যায়ে বাংলাদেশের দক্ষ জনশক্তির ব্যাপক ঘাটতি রয়েছে এবং এই পদগুলো অধিকাংশই দখল করে আছে ভারতীয় কিংবা শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো দেশের মানুষ। এই বিষয়টি নিয়ে আপনার কি চিন্তা, আপনি কতটুকু কাজ করছেন এই বিষয়টি নিয়ে? দেখেন, আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করি এবং সেখানে বিভিন্ন ন্যাশনালিটি থাকতেই পারে, কিন্তু আমি বলছি যে উল্লেখযোগ্য হারে ডেনিম যদি করতে হয় আমাদের টার্কিশ এক্সপার্টিজ আনতে হবে এবং সেখান থেকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা শিখেছে। তো আপনি যদি এক্সপার্টারের কথা বলছেন, এক্সপার্টারে কি শুধু ওদের দিয়ে কাজ করাবেন না আপনার ট্রেনিং দিয়ে সেই জায়গায় লোক তৈরি করবেন? আমাদের অবভিয়াসলি আপনার লোক তৈরি করতে হবে, বিকজ না হলে আপনার ফিজিবল না। আপনি যদি কস্ট এফেক্টিভনেস দেখেন, আপনি যত তাড়াতাড়ি আপনার লোক তৈরি করতে পারবেন তত তাড়াতাড়ি ইট বিকামস মোর কস্ট এফেক্টিভ। জি, এখানে যেটা দরকার হচ্ছে যে একটু প্রফেশনালিটি দরকার, বোথ ফ্রম দ্য এন্টারপ্রেনার যারা মালিক তাদের থেকে এবং যারা কাজ করে এবং যারা কাজ করছে শ্রমিক তাদের দুদিক থেকে। লার্নিং বাই ডুইংটা যে যেটা আপনি যারা আসছে বাইরে থেকে, আপনি যদি আপনি 10 বছর যদি এই সেক্টরে কাজ করেন, ইউ ক্যান আর্ন ভেরি হেলদি স্যালারি। জি, জনাব হেলাল। না তারপরে এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করি। আপনি যখন বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসলেন, কেন নিয়ে এসছেন বেশি দিয়ে? কারণ আমার এখানে নাই। কিন্তু যখন এখানে কাজ করছে তখন লার্নিং বাই ডুইং যেটা, যে তাকে দেখে যদি আর 10 জন শিখে, আরো 10 জন তাহলে আলটিমেটলি কি হবে? 5 বছর পরে আপনি দেখবেন যে যুক্তির কথা বলেছেন। দেশের প্রধান রপ্তানি খাত যেখানে পোশাক শিল্প, সেখানে দক্ষ জনবল তৈরির পর্যাপ্ত ইনস্টিটিউশন নাই, এর দায়ভার কার? এটা কতটুকু গ্রহণযোগ্য? না, এখন কিছু বিষয় আছে আপনার পাবলিক বলতে সরকারে করতে হয়। যেমন আপনার প্রত্যেকটা আপনার ফ্যাক্টরি মনে করেন তার লিমিটেড ইয়েতে তার প্রয়োজন অনুযায়ী করবে, কিন্তু কিছু বিষয় আছে যে সবার জন্য যেটা করা, হ্যাঁ, যে আমি হায়ার করলাম, করে তাকে ট্রেনিং দিয়ে তারপরে আমি কি করলাম, তার প্রোডাক্টিভিটি বাড়াইলাম। এটা যদি এমন হয় যে আগের থেকে এমন একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যেখান থেকে আপনার ওই যে কথাটা বললেন যে প্রাইভেট কোনো ইউনিভার্সিটি, কারণ আমার গভর্নমেন্ট যে ইউনিভার্সিটিগুলো আছে এটা তো তাত্ত্বিকভাবে যে পড়াশোনা যেটা হচ্ছে হোক, যেগুলো আছে থাকুক, আপনার তো নলেজ পেয়ে থাকবে, কিন্তু আপনার এই যে আপনার যে সেক্টরগুলো ভালো করছে সেখানে সেক্টর স্পেসিফিক স্কিলের জন্য কেন আপনার ঢাকা ইউনিভার্সিটি শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সেরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হওয়া উচিত, এবং সেটাকে প্রমোট করার জন্য সরকার গভর্নমেন্ট থেকে কি আমাদের নিজে এই সামনে যে আমাদের সম্মিলিত পরিষদ এবং ফোরামের যে বিজিএমএ বোর্ডটা আমরা গঠন করতে চাচ্ছি, সেখানে আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের বেশ বড় ফ্যাক্টরি আছে যাদের নাকি সিএসআর একটা বাজেট থাকে। তো সেই বাজেটটাও যদি আমরা নিতে পারি, নিয়ে যদি এই যে আমরা যেগুলো বললাম যে ইউনিভার্সিটির সাথে কাজ করা বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো তৈরি করা, সেগুলো যদি আমরা বিজিএমএ থেকে যদি পদক্ষেপ নিই এবং আমরা যদি আমাদের বিভিন্ন রকম ফান্ড ইউটিলাইজেশন করতে পারি, আমরা করে আনলে এটা প্রাইভেট সেক্টর থেকেও অ্যাকচুয়ালি করা সম্ভব। আমরা তো গভর্নমেন্ট করলে তো ভালো, বাট আমরা বসে থাকার কোনো কারণ নাই, আমরা নিজেরাও এটা করতে পারবো। আমাদের যখন গভর্নমেন্ট সাপোর্ট করবে তখন তো করবে, কিন্তু বসে থাকার সুযোগ নেই, বরং নিজেরা মিলেই এই কাজগুলো শুরু করে দিতে হবে। যেসব বড় ফ্যাক্টরি আছে যারা নাকি 100 মিলিয়নের উপরে এক্সপোর্ট করছে। জনাব শরীফ জহির, নতুন উদ্যোক্তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে অনেকেই না বুঝে হুট করে চলে আসে কিংবা চলে আসতে চায়, এসে বিভিন্ন রকম বাজে অভিজ্ঞতা হয় এবং একসময় হয়তো মার্কেট থেকে চলে যায়, একটি বদনাম হয় ইন্ডাস্ট্রি যে বাপরে বাপ এখানে এসে দাঁড়ালেই লস দিয়ে চলে যেতে হবে। আপনার পরামর্শ যদি আসতে চায় সে আসতে পারে, কিন্তু কি প্রস্তুতি? এটাও বিজিএমএ থেকে আমরা একটা সাপোর্ট দিতে পারি, যেটা নাকি ম্যাচ মেকিং। এখন কে আসতেছে, যে আপনি এখন কত ইকুইটি বা কত ক্যাপিটাল ইকুইটি নিয়ে আসতেছেন। ইফ ইউ আর লার্জ ইনভেস্টর, আমরা সাজেস্ট করবো যে ইউ গো ইনটু ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। প্রচুর সুযোগ। আপনি 60% এখনো ফ্যাব্রিক আমরা ইম্পোর্ট করতে হয়। আচ্ছা, তারপর আপনি যদি ছোট আকারে আসেন তাহলে আমরা বলবো যে আপনি মোর ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে যেতে পারেন। ছোট করে আপনি একদম লাইন সেট আপ করেন যেন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে আমরা যেতে পারি। তো সুতরাং সেখানেও এখনো আমরা বলবো যে নতুন ইনভেস্টরদেরকে এনকারেজ করার অনেক সুযোগ আছে এবং এই ইন্ডাস্ট্রিতে অনেক অপরচুনিটি আছে এখনো। ইনভেস্টমেন্ট রিস্কের জিনিস, অনেকে এসে ঝরে পড়তেও পারে, এতে অডিট হওয়ার কিছু না। কিন্তু মানে 10 জন আসতে পারে, 2 জন ঝরে পড়ে যেতেই পারে। আমি আপনার কাছে যেটা জানতে চাই, স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেশের পোশাক রপ্তানি $50 বিলিয়ন নিয়ে যাওয়ার একটি ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু অর্জন কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমি তো এখন বৈশ্বিক যে আপনার প্রেক্ষাপট, তাতে করে আমার কাছে মনে হয় যে এই ক্লোজ টু এটাতে যাওয়া অস্বাভাবিক কিছু না। কারণ আমাদের কিন্তু মার্কেট বাড়ছে এবং বিভিন্ন কারণে আমাদের অপরচুনিটিও তৈরি হচ্ছে, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে 50 বিলিয়ন। আমি একটা আইডিয়া দিই, সাম্প্রতিককালে যে চাপটা ছিল সেই চাপের সময় কিন্তু আমরা খারাপ করি নাই। মানে স্বাধীনতার 50 বছর পূর্তি দেশের পোশাক রপ্তানি $50 বিলিয়ন নিয়ে যাওয়ার যে টার্গেট ঠিক করা হচ্ছে, যে
কথাটি বলা হচ্ছে, সেটা আসলে আদৌ কতটুকু সম্ভব? ওটা হয়তো ফুলফিল করতে পারবে না, কিন্তু আমি বলছি যে আলটিমেটলি কাছে তো যেতে পারবে। আপ ট্রেন্ড যেটা, জি। এবং সেটা অন্যান্য সেক্টর যদি আপনি দেখেন সেই সেক্টরের তুলনায় তাই পারফরমেন্সটা অবশ্যই ভালো। আপনি বলেন। জি। পার্সোনাল লেভেল জাস্ট আমার একটা আইডিয়া, ধরেন এই যে বিভিন্ন পার্কগুলো আসছে, হ্যাঁ, তো আমরা বিভিন্ন দেশে গেলে দেখি যে আপনি হয়তো ইট কুড বি এ চাইনিজ ইনভেস্টার, ইট কুড বি এ লোকাল ইনভেস্টার, এসে জাস্ট একতলার উপরে শেডগুলো করে দিলাম। জি। একতলা করলে কিন্তু গার্মেন্টস অটোমেটিক কমপ্লায়েন্সের আপনার আই থিঙ্ক 80% প্রবলেম আপনি সলভ করে ফেলতেছেন। সেই শেডগুলো যদি আমরা ছোট আকারে করে যদি আমরা রেন্ট আউট করি এবং ছোট ছোট ইনভেস্টারদেরকে যদি আমরা নিয়ে যেতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কর্মসংস্থান হয়, আপনাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়, ডাইভার্সিফিকেশন হবে, তার নতুন মার্কেট রিস্কটা, তৈরি হয়। তার ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে, সে রেন্টাল বেসিসে আপনি হয়তো প্রেমিসিসটা পাচ্ছে। পোশাক খাতে মানুষের প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, অথচ এই খাতে থেমে থেমেই শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। কেন এই ঘটনাগুলো ঘটছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? এটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে কমিউনিকেশন, এবং কমিউনিকেশন। আমাদের এখানেও এন্টারপ্রেনারদেরকে এখনো অনেক ট্রেনিং এর ব্যাপার আছে। শুধু ট্রেনিং যে মিড লেভেল বা ওয়ার্কারদের হবে সেটা না, মালিকদের ট্রেনিং করানোর অনেক সুযোগ, যে তারা কিভাবে গ্রিভেন্স হ্যান্ডেল করবে, তারা কেমনে লিভ ম্যানেজমেন্ট করবে, তারা কেমনে ওয়ার্কারের সাথে প্রপার ডায়লগ করবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় 80% প্রবলেম স্যালারি নিয়ে না, 80% প্রবলেম হচ্ছে কমিউনিকেশন নিয়ে। আমরা দেখি যে আপনি শ্রমিকরা তারা কাজ করছে, তাদের কর্মঘণ্টা অনুযায়ী কাজ করছে, কিন্তু এই যে এক রকমের টানাপোড়ন চলে অনেকখানি মনস্তত্ত্বভাবেও যে তারা প্রপার মজুরি পাচ্ছে না, যেটা নিয়ে এনজিওগুলো অনেক বড় জোরে জোরে কথা বলছে। আবার আমরা অনেক গার্মেন্টসে দেখি যে শ্রমিকরা অত্যন্ত তারা সন্তুষ্ট, তারা ভালো আছে। তো কেন একটি ছকে সবাইকে ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না? আমরা কিন্তু অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখেছি শ্রমিক যারা কাজ করছে এই সেক্টরে, তারা অনেক অনেক বেশি হ্যাপি, তারা দে আর স্যাটিসফাইড, তারা কাজ করছে তাদের খুশিতে। কিন্তু সব জায়গায় একরকম না। কেন একটা ছকে পুরা ইন্ডাস্ট্রির একটা মডেল তৈরি করে ফেলা যায় সম্ভব হচ্ছে না? আমার ধারণা আমরা এখন ইন্ডাস্ট্রি অনেক দূর সামনে চলে আসছে। এখন খুব একটা যে আপনার লেবারকে ডিপ্রাইভ করে, লেবারকে আপনার ম্যানিপুলেট করে আপনি যে সুবিধা নিতে পারবেন সেটার বোধহয় খুব একটা সুযোগ নাই। জি। তার মধ্যেও কিছু হয়, বাট সেটা হইলেও ধরেন ইটস এ ম্যাটার অফ, মানে এখনো যদি আমি বলি সাপ্লাই ডিমান্ডের উপর যদি বলি, ওয়ার্কারদের অনেক অপশন। সে একটা ইপিজেড ফ্যাক্টরিতে চলে যেতে পারতেছে, সে একটা ভালো একটা ফ্যাক্টরিতে যাওয়ার কিন্তু তার সুযোগ আছে। সুতরাং এখন কিন্তু আগের মতো অবস্থা কিন্তু নাই। কিন্তু তো তার মধ্যেও যেটা হয় যে আপনার কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, কিছু ইনফ্লুয়েন্সিং গ্রুপ থাকে। এই যে আপনি বলছেন ইনফ্লুয়েন্সিং গ্রুপ থেকে, আমরা প্রায় শুনে থাকি যে পোশাক শিল্পকে নিয়ে একরকম ষড়যন্ত্র তৈরি হচ্ছে, কিছু লোক ষড়যন্ত্রে লিপ্ত হয়। এটা আসলে কারা করছে, কেন করছে, সেগুলো কি আপনারা খতিয়ে দেখার চেষ্টা করেছেন? এবং সেটা থাকলে আপনাদের কি উদ্যোগ রয়েছে? সেখানে আপনার ইন্টারন্যাশনাল ফোর্সেস থাকতে পারে, ইন্টারন্যাশনাল ফোর্সেসের মধ্যে লেবার ইউনিয়নসগুলো থাকবে, কারণ সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে যে হোয়াট শুড বি দ্য ওয়েজেস, হোয়াট ইজ দ্য লিভিং ওয়েজেস। এখন কেউ একজন জার্মানিতে বসে কি আর দে এবল টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য গ্রাউন্ড সিচুয়েশন। তারপর কিছু নেতা হওয়ার শখ থাকে যে অটোমেটিক্যালি ইট বিকামস এ বিজনেস। সে হয়তো কোনো ফ্যাক্টরির সাথেও নেই, কিন্তু সে নেতা, সে ফান্ডিং পাচ্ছে। এটারও কিছুটা ভালো খারাপও আছে, যে ভালো নেতাও আছে, বাট এটাতে মিসইউজ হওয়ারও সুযোগ থাকে। না, এখানে পারসেপশন যে কথাটা আসছে আর কি, যে ওই যে পারসেপশন যেটা যে ঠকাচ্ছে, এবং মিডিয়ার একটা রোল আছে এখানে। ওই পারসেপশন তো আছে, এবং আপনি যদি মনে করেন যে একজন সিঙ্গেল শ্রমিক একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের তুলনায় সে তো তার তো কোনো বার্গেনিং পাওয়ার নাই, তাকে কালেকটিভলি অ্যাক্ট করতে হবে। কারণ কালেকটিভলি অ্যাক্ট করতে হলে যেটা হয়, আমরা আদমজিতে যে একটা দেখেছি কালেকটিভলি, সেটাও আমরা চাই না। এখন যদি আপনার এমন হয় যে মাঝামাঝি কোনো একটা জায়গায় চাই যে তাদের ওরকম আদমজির মতো ইউনিয়ন থাকবে না, আবার যে ব্যক্তি হিসেবে তারা বার্গেন করতে পারছে না, সেটাও হবে না। তাহলে ওই গভর্নমেন্টকে একটা রোল প্লে করতে হবে। যে উনি যে কথাটা বললেন যে পলিটিক্স তো এখানে করে, একটা রোল প্লে করে, তো সেটা হতে পারে। আর আন্তর্জাতিক আমি জানি না কি আছে না আছে, তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন যে শ্রমিকদের কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু আছে। তো তারপর আমি দেখেছি যে মাঝে মধ্যে যে বের হয়ে যায়, উনি যে কথাটা বললেন যে কমিউনিকেশনের একটা ব্যাপার আছে এখানে, এগুলো একটা মিড লেভেল ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপরে আমি একটা কথা বলবো যে এখন হয়তো একটু ভালো জায়গায় এসছে আরএমজির কমপ্লায়েন্সটা। এর আগে যখন সাবস্ট্যান্ডার্ড ফ্যাক্টরি ছিল, তখন কিন্তু সাবস্ট্যান্ডার্ড ফ্যাক্টরি কিন্তু আপনার ক্ষতি কার জন্য জানেন? তার যারা কম্পিটিটর বাংলাদেশে যারা ভালো, তাদের জন্য ক্ষতিকর। আবার মনে করেন যে শ্রমিককে সে তো পে করতে পারছে না অনেক সময়, তার কর্ম পরিবেশ খারাপ। আলটিমেটলি কিন্তু সবাইকে কিন্তু পারসেপশনালি নিতে হচ্ছে যে সবাই খারাপ, মানে সেগুলো তো আস্তে আস্তে আলটিমেটলি মনে করেন যে কমে যাচ্ছে। কারণ এখন তো মোটামুটিভাবে সাব কন্ট্রাক্ট যেটা, সেটা মোটামুটি অনেক কন্ট্রোলে আসছে। সেই থেকে আমি মনে করি যে এটা আগের থেকে একটু ভালো অবস্থা। আর আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে যে কমপ্লায়েন্স কামস অ্যাট কস্ট। কমপ্লায়েন্স ভালো মানে কি?
আপনার জি। অ্যাজ এ কস্ট আসবে। এক্স্যাক্টলি। এখন অ্যাজ এ কস্ট আসবে, এখন বায়াররা তো মনে করেন যে তাদের ইমেজের জন্য তারা ধাপাধাপি করছে, তারা কিন্তু আপনার আবার কম দামে কিনতে চায়। তো কম দামে কিনতে গেলে আপনার এই কম কমপ্লায়েন্স যেটা, এটা কিন্তু কম দামের সাথে সবসময় যায়। তারপরে আপনার বিভিন্ন প্রেশারে এবং গভর্নমেন্টের হয়তো ইনিশিয়েটিভ আছে, ওনারাও চাচ্ছেন যে এটাকে আরেকটু ইমপ্রুভ করার। কিন্তু তারপর আমি বলছি ওভারঅল হয়তো আপনার ইন্ডাস্ট্রিয়াল সম্পর্ক যেটা, শ্রমিকের সাথে সম্পর্ক যেটা, এটা এই কমিউনিকেশনটা বাড়াতে হবে। এটাকে আপনার জি, মানে ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। পোশাক খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে গেলে আসলে কি কি উদ্যোগ দরকার, আপনার পরামর্শ আমি শুনতে চাই। যে আমি যেটা বললাম যে আমাদের যে ম্যানিফেস্টোটা আছে, আমাদের ফোরাম এবং সম্মিলিত পরিষদে যে বোর্ড আসছে, আমরা যদি ম্যানিফেস্টো অনুযায়ী যদি কাজ করতে পারি, মানে সেটাকে যদি সঠিকভাবে ফলো করা যায়। সঠিকভাবে যদি ফলো করা যায়, তাহলে আমরা ইন্ডাস্ট্রিটা অনেক দূর সামনে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ জনাব হেলাল। আমি মনে করি যে বৈশ্বিক যে প্রেক্ষাপট আছে সেখানে শুধুমাত্র ওনারা যদি যারা নতুন প্রজন্ম আসতেছে এই সেক্টরে, তারা অনেক বেশি ট্রেন, তারা ভালো হাইলি এডুকেটেড, আমি মনে করি দে উইল ফাইন্ড আউট ওয়েজ। তারা ওই খুঁজে বের করবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম এবং ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে চলতি বাজার দখলে রাখার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি করতে হলে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে, পণ্যের বৈচিত্র্য আনতে হবে, নিজস্ব গবেষণা থাকতে হবে, উচ্চমূল্যের পোশাক উৎপাদন করতে হবে। পোশাক খাতে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। 2021 সালের মধ্যে পোশাক খাতে রপ্তানি আয় 50 বিলিয়নে নিয়ে যেতে আসন্ন বিজিএমইএ নির্বাচনে দক্ষ নেতৃত্ব নির্বাচন করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী শুক্রবার আবারও দেখা হবে এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।